কিন্তু এইভাবে একরোখা ইতিহাস সব আমাদের উপর দায় চাপিয়ে দিবেন, এটা বাংলাদেশের বাস্তবতা মানুষ এখন মনে করতে চায় না। যদি মানুষ মনে করতো তাহলে আজকে রাজনীতিতে জামাতের উত্থান কখনো হওয়া সম্ভব ছিল না। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, ৭১-এ জামায়াত ইসলামী অর্থাৎ জামায়াত পাকিস্তানের সঙ্গে গণহত্যায় অংশ নিয়েছিল, নিজের দেশের মানুষকে হত্যা করেছিল দেশপ্রেমিক বাঙালি, কিংবা অসংখ্য নারীকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। জামায়াতের একজন কর্মী হিসেবে আপনি কি এই ইতিহাস স্বীকার করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বয়ান তো অনেক দেওয়া যায়, বাংলাদেশে এখন এই বয়ানটা কেন আসছে? এই বয়ান তো আওয়ামী লীগ 15 বছর অনেক মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে না? এবং আমাদের যারা এখন এগুলো নিয়ে কথা বলছেন তখন কিন্তু এগুলো নিয়ে কোনো বক্তব্য বর্তমান নেতারা দেন নাই। আমি এটা আপনাকে পড়ে শোনাই। যখন বিএনপির সাথে জামাতের জোট, জনাব মির্জা ফখরুল আলমগীর যিনি পার্লামেন্টে কথাটি বলেছেন 2013 সালে, উনি বলেছেন যে জামাত 71 সালে যখন স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা করেছে আপনি সেটাকে বলতে পারেন, কিন্তু সেই জামাত আর এই জামাত তো এক নয়। জামাতকে আপনি এই দেশে রাজনীতি করতে দিয়েছেন, তাদের রাজনৈতিক অধিকারগুলো সমর্থন করবেন না, তাহলে তো জামাত নিষিদ্ধ করে দিতে হবে। জামাত বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বাস্তবতা, তাই তাদের সঙ্গে রাজনীতি করাটাকে একেবারে নেতিবাদ দেখাটাকে আমি যুক্তিসঙ্গত মনে করি না। যদি আমরা সারাক্ষণ যদি এই ইস্যু নিয়ে থাকি তাহলে তো কাজের কাজ কিছুই করা যাবে না, অতীত ক্লিষ্টতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমার বিশ্বাস হচ্ছে আজকের পার্লামেন্টে যে অধিবেশনটা হলো, এখানে আর কোনো পজিটিভ দিক খুঁজে পাওয়া যায়নি। আমাদের বাংলাদেশে হয় কি জানেন, এই যে একটা অনৈক্য, আমি তো মনে করি আলোচনাটাই একটা অনৈক্যের বীজ তৈরি করছে। আধিপত্যবাদী গোষ্ঠীরা যখন বাংলাদেশে রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ পায় না, তারা যখন দেখে অপোজিশন এবং সরকারি দল মিলে একটা সুন্দর প্রাণবন্ত পার্লামেন্ট উপহার দিচ্ছেন, এদেশে জনগণ যখন মুখিয়ে থাকে পার্লামেন্টে কোন নেতা কোন বক্তব্য দিয়েছেন, যারা এই দেশটাকে নিজের করদ রাজ্যে পরিণত করতে চায়, তারাই মূলত ঐক্যের মাঝে অনৈক্য সৃষ্টি করতে চায়। এই অনৈক্যের বীজ ডালফালা বিস্তার বিগত ফ্যাসিবাদের আমলে হয়েছে, যাতে বিভক্ত হয়ে গিয়েছে। এই বিভক্তের মাসুল সবাইকে দিতে হয়েছে, আমরাও দিয়েছি, বর্তমান বিরোধী দলও দিয়েছে, এবং এটির বিশ্লেষণ করে শেষ করা যাবে না। দেশে পার্লামেন্ট ইলেকশন হলো, ফ্যাসিবাদের পতন হলো, এবং 24-এর 5ই আগস্টের সে আন্দোলনের যে উত্তাল পরিস্থিতি, তৎকালীন ফ্যাসিবাদের প্রধানমন্ত্রীর একটা বক্তব্যকে সামনে রেখে দেশ জুড়ে যে বিক্ষোভে দাবানল জ্বলে উঠেছিল, এই দেশের যুব সমাজ, তরুণ সমাজ তখন এটাকে নিজেরা ধারণ করে রাজপথে নেমেছিল। ফ্যাসিবাদের পতন হয়েছে এবং বাংলাদেশে নির্বাচন হয়েছে। এই দেশের মানুষ প্রায় 37% জামাত ইসলামীকে ভোট দিয়েছে। জামাতের আমি বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে আসে। এখনও যদি আপনি সে একই বয়ান, জামাত বহুবার এই বক্তব্য স্পষ্ট করেছে, হাজারবারও আমরা বলি, হাজারবার আপনারাও বলবেন। সুতরাং কি বলেছে আমাদের নেতারা বহুবার ক্লিয়ার করেছেন। মুক্তিযুদ্ধের আমি বলি, ক্লিয়ার বলি, আমরা স্পষ্ট করে বলি, এটি তখন ছিল আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ভারতের সহযোগিতা নিয়ে ভারতের করদ রাজ্য বাংলাদেশে পরিণত হতে দেব না বলে আমরা তখন বিরোধিতা করেছিলাম। এটি আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল। কিন্তু রিসেন্ট ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে, যদি আপনি আমাদের নেতৃবৃন্দ রায়কে সঠিক মনে করেন ফ্যাসিবাদের আমলে ট্রাইব্যুনালের মামলাগুলোকে, তাহলে আমাদের মরহুম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলাগুলোকে আপনাকে সঠিক মনে করতে হবে। ওই ফ্যাসিবাদের ক্যাঙ্গারু কোর্টে মিথ্যা সাক্ষ্য বানিয়ে যে সাজা দেওয়া হয়েছে, যেটা আপনি ধারণ করেন, তাহলে বিগত ফ্যাসিবাদের সকল অপকর্মকে আপনাকে সঠিক মনে করতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত তখন হয়েছে, স্বাধীনতার পর জামাত বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিয়েছে। আমি তো এই প্রজন্মের মানুষ,
আমি তো এই দেশটাকে ওন করি, ধারণ করি, তাহলে আপনি কেন আমাকে আজকে অনেকের দিকে ঠেলে দিবেন? আমার যখন থেকে বুঝ হচ্ছে তখন আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি এই দিবসগুলো উদযাপন করি। তাহলে এই প্রজন্মের একজন জেনারেশন কেন আপনি কোশ্চেন আমাদেরকে করবেন? আমি জেনে বুঝে আন্দোলনে এসেছি। জামাত আর ওই সময় তো অনেক সংগঠন বিরোধিতা করেছে, তখন জামাতের সাংগঠনিক সক্ষমতা কেমন ছিল আপনি বলুন? কয়জন লোক তখন জামাতের ছিল? পুরো দায় বা জামাতের উপর দিয়ে এখন জামাত যখন একটা বাস্তবতা চলে আসছে, এখন জামাত যখন এতগুলো মোকাবেলা করে জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতা আসা কাছাকাছি ছিল, এখন আবার যদি সেই জায়গাটায় কসলা নিতেন অসুবিধা নেই। জনগণ মূল্যায়ন করবে কারা সঠিক কারা বেঠিক ছিল। আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ মূল্যায়ন করতে ভুল করে নাই বলেই বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় পার করে জামাত ইসলামী এখন জনগণের মনের মনিকটে অবস্থান করছে। এখন আবার সেই পুরনো জায়গায় আবার যদি আপনি আওয়ামী লীগের বয়ানকে সামনে নিয়ে আসেন, তার মানে হচ্ছে আবার আওয়ামী লীগের বয়ান সামনে আনবো কিনা সেটি তো প্রশ্ন আছে। কিন্তু আমার প্রশ্ন ছিল, আমি বলছি জামাতের একজন কর্মী হিসেবে ইতিহাসটাকে কি আপনি স্বীকার করছেন কি করছেন না সেটা জানতে চাচ্ছি। এমন কোন সমস্যা বাংলাদেশে না বললে অবস্থানটা পরিষ্কার হতো, এটা নিয়ে আপনাকে টকশো করতে হবে। আর বহু কিছু বাংলাদেশে আছে, সেগুলো নিয়েও টকশোতে আমরা ৭১ পরে বাকশাল পেয়েছি, ৭১ পরে আমরা স্বৈরাচার পেয়েছি, আমরা ফ্যাসিবাদ পেয়েছি, এগুলো আলোচনা কেন হচ্ছে না? একটা ইস্যু সামনে নিজে থেকে ডিভাইশন করছেন, আর আরেক দিকে আধিপত্যবাদী গোষ্ঠী বাংলাদেশকে আবার গিলে খাওয়া ষড়যন্ত্র করছে। সংসদ যদি উত্তপ্ত হয়, সংসদে যদি এই বিষয়টি বারবার আসে, টকশো তো এখানে কিছু না। আজকে ১ ঘন্টা আমি বলি, আজকে ১ ঘন্টা কথা বলেন বিরোধী দলের নেতা, পুরো সংসদ প্রাণবন্ত ছিল, সেগুলো আলোচনা কেন নিয়ে আসছেন না? তিস্তা প্রকল্প নিয়ে বিরোধী নেতা প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। সবাই যখন আজকে ঐক্যবদ্ধ, অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এগুলোকে দরিয়ে দিয়ে আবার ডিভাইডেশন, মানে বাংলাদেশকে বিভক্ত করো, অনৈক্য করো, আর আধিপত্যবাদী গোষ্ঠী এখানে নিয়ন্ত্রণ করবে, বর্ডার কিলিং হবে, পুশিং হবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। জি, পুশিন বিষয়ে, তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে সবকিছু নিয়ে কিন্তু আমাদের টকশোতে আলোচনা হয়। আপনি টকশোটা প্রতিদিন দেখলে হয়তো বুঝবেন। আপনার কাছে আমার প্রশ্ন যেটা ছিল যে এই যে ইতিহাস নিয়ে আমি বলছিলাম, যেই অরাজকতা বলেন বা নির্যাতন বলেন, সেগুলো কি জামাতের কর্মী হিসেবে স্বীকার নাকি অস্বীকার করেন? আমি হ্যাঁ অথবা না আমি বলেছি, জামাত তখন বলেছে আমরা রাজনীতি আমরা ছিল, কিন্তু কোন ধরনের কাজ আমরা করিনি। আর আপনি খেয়াল করে দেখেছেন আওয়ামী লীগের আমাদের তালিকা আমরা কয়জন ছিলাম? প্রথম কাতারে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় কাতারে বিএনপি। তো রাজাকারের সঙ্গে হাজার হাজার কোনো দলের ভিতর আছে, আমি আমার দলে সেখানে খুঁজে পান না। তাহলে এরপরে মামলা হইলো না কেন বলেন? শেখ মুজিব বিচার করলো না কেন বলেন আপনি? মানে জামাত যখন বাস্তবতা, জামাত যখন তার আদর্শ মানুষকে সমর্থন নিয়েছে, এখন আর কারো কোনো দোষ নাই। মুসলিম লীগ কিছু করে নাই, কমিউনিস্ট পার্টি কিছু করে নাই, সিনপন্থীরা কিছু করে নাই, জাসদ কিছু করে নাই, তা সব দায়ভার আপনি আমার উপর কেন দিচ্ছেন? সেখানে তখনকার রাজনৈতিক বাস্তবতায় ভারতের আধিপত্যবাদ এবং যাদের হাত ধরে তার নেতৃত্ব হচ্ছিল, এবং এটাও আমরা ইতিহাস জানি, তখন ইসলামপন্থী কাউকে সেই সুযোগ দেওয়া হয় না অংশগ্রহণ করার জন্য। ইতিহাসকে একমুখী পর্যালোচনা করবেন না। এখন এসে যখন সব দলের কোনো দায় নাই, জামাত কেন এখন ক্ষমতার কাছাকাছি আছে, সব দায় জামাতের। আমরা যখন দেখি ২৪-এর বিপ্লব ইতিহাস পরিবর্তন হয়ে যায়, আমরাও বুঝি ওই ইতিহাস বহু পরিবর্তন হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। সব দলের দায়কে একপাশে ফেলে দিয়ে এখন জামাত যখন পলিটিক্যালি অ্যাডভান্স হয়েছে, তখন সব দায় জামাতের উপর চাপিয়ে চেষ্টা করা হচ্ছে। এগুলো এই দেশের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। আমি আশা করি এগুলো নিয়ে আলোচনা করে টেলিভিশনের সময় নষ্ট করার দরকার নেই। ভালো ইস্যু আছে, ইস্যু নিয়ে কথা বলতেই পারে। কজন কথা বলছে সেখানে বলেন, কজন কথা বলেছে? সেক্ষেত্রে আপনাদের অবস্থান যদি পরিষ্কার হতো, যতদূর আমি জানি অবস্থান পুরোপুরি পরিষ্কার না, পরিষ্কার যদি হতো সেক্ষেত্রে বিতর্কের তো জন্ম হতো না। আমি আমার কমন সেন্স তো তাই বলে। পরিষ্কার করেছে, একবার একাধিকও পরিষ্কার করেছে। যদি আরো ১০০ করে ঠিক সেম কোশ্চেন আপনারা করবেন, কেন এমন হলো না? শুনুন, এগুলোকে আমরা এখন আর কোনো পরোয়া করে নিই। আমরা বাস্তবতায় আমরা ভারতের আধিপত্য ভাবে বাংলাদেশ নিয়ন্ত্রিত হবে। এখন যেভাবে ফ্যাসিবাদের আমলে এই বাংলাদেশকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ দেওয়ার চেষ্টা করেছে আধিপত্যবাদী গোষ্ঠীর হাতে, এটাকে আমরা আশঙ্কা করেছিলাম যে এই যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারবে না। তাই হয়েছে না বলুন আপনি? বাংলাদেশে আমরা মনে করি আমাদের পলিটিক্যাল ডিসিশন চলে এটি, কিন্তু কোনো অন্যায়, কোনো অপকর্ম যেগুলো বলে, জামাত তখন দুর্বল একটা সংগঠন ছিল, আপনি এখন পুরো দায় বা জামাতের উপর চাপিয়ে দিচ্ছেন। এই ধরনের ইতিহাস বিকৃতি আপনিও পড়েছেন,
কিন্তু এইভাবে একরোখা ইতিহাস সব আমাদের উপর দায় চাপিয়ে দিবেন, এটা বাংলাদেশের বাস্তবতা মানুষ এখন মনে করতে চায় না। যদি মানুষ মনে করতো তাহলে আজকে রাজনীতিতে জামাতের উত্থান কখনো হওয়া সম্ভব ছিল না।